ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের তোমাদের ফার্স্ট চ্যাপ্টার রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন আর.কে. নারায়ণ। এই আর.কে. নারায়ণের সম্পূর্ণ নাম হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, সংক্ষেপে বলা হয়ে থাকে আর.কে. নারায়ণ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই স্টোরিটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ এর ফার্স্ট চ্যাপ্টার থেকে। মালগুড়ি কি? মালগুড়ি হলো একটা ফিকশনাল টাউন, মানে কাল্পনিক একটা শহর যেটা সাউথ ইন্ডিয়াতে রয়েছে। এটা লেখকের একটা কাল্পনিক শহর। আমরা মূল গল্পে প্রবেশ করার আগে গল্পটির দুজন চরিত্র সম্পর্কে জেনে নিই। এই গল্পের দুই প্রধান চরিত্র হলো অ্যান অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী নিজেই। এই জ্যোতিষীর কোনো নাম জানা যায়নি, এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছে গুরু নায়ক। আমরা গুরু নায়কের কথা গল্পের ঠিক মাঝামাঝি জায়গাতে পাব। গল্পটি শুরু করা যাক। বলেছে, পাংচুয়ালি অ্যাট মিড ডে, একদম দুপুরবেলায়, হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি? ইকুইপমেন্ট মানে হলো সরঞ্জাম। তিনি কি করলেন? তিনি একদম দুপুরবেলাতে তার ঝোলা খুললেন এবং তার যে পেশার যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো ছড়িয়ে দিলেন। কি কি ছিল সরঞ্জামের মধ্যে? হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস। কাউরি সেলস মানে কি? কড়ি। আগেকার দিনে যখন টাকা পয়সা বাজারে প্রচলিত হয়নি বা আবিষ্কার হয়নি, সেই সময়ে কিন্তু কড়ি অর্থাৎ সমুদ্র থেকে প্রাপ্ত এক ধরনের সাদা রঙের বস্তু, সেটা তোমার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এখানে কাউরি সেলস বলতে সেই কড়ির কথা বলা হচ্ছে। তারপর বলেছে, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট। এখানে দেখো একটা শব্দ রয়েছে, সেটা হলো অবসকিউর মিস্টিক চার্টস। এটার মানে কি? এটার মানে হলো হস্তরেখা বিচার সংক্রান্ত একটা চার্ট। আর কি রয়েছে? স্কোয়ার পিস অফ ক্লথ, চারকোনা কাপড়ের ফালি রয়েছে। আর এর সাথে কি রয়েছে? এ নোটবুক, একটা নোটবুক রয়েছে, অ্যান্ড এ বান্ডেল অফ পামাইরা রাইটিং। পামাইরা রাইটিং বলতে বোঝায় লেখালেখির বান্ডিল। ওকে, এরপরের লাইন বলেছে, হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাশ। স্যাক্রেড অ্যাশ মানে হলো পবিত্র ছাই। তাহলে তার কপালে কি ল্যাপা রয়েছে? পবিত্র ছাই অ্যান্ড ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান মানে হলো সিঁদুর। এই দুটো জিনিস ল্যাপা ছিল। অ্যান্ড হিজ আইস স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। আর তার চোখগুলো ছিল একটা তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তিতে। কি? গ্লিম অর্থাৎ চকচক করছিল। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। যা আসলে তার খদ্দরদের লাগাতার সন্ধানী দৃষ্টির পরিণাম হিসাবে সে ব্যবহার করত। অর্থাৎ তার যে চোখ, তার যে চোখের যে দৃপ্তি, সেই চোখের দৃপ্তিটা তার যে কাস্টমার রয়েছে, তার কাছে হাত দেখাতে যারা আসতো তাদেরকে কি করতো? আকর্ষণ করত। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টু বি এ প্রোপেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। তার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারেরা কি করতো? সহজ সরল কাস্টমারেরা কি করতো? তার যে ভবিষ্যৎবাণীময় যে দীপ্তি, ভবিষ্যৎবাণীময় যে জ্যোতি, সেটা বলে ভুল করত, এবং এই ভুলের সাথে সাথেও কি করত? তারা কমফোর্ট মানে স্বাচ্ছন্দ্য বোধ করত। এখানে এই অ্যাস্ট্রোলজার কিন্তু ভণ্ড। অ্যাস্ট্রোলজার জ্যোতিষবিদ্যার সম্পর্কে কোনো ধ্যান ধারণাই কিন্তু নেই, কিন্তু তার যে
সাজ পোশাক এমনভাবে নিজেকে সাজিয়ে তুলেছে, সেটার মাধ্যমে কিন্তু সমস্ত কাস্টমাররা তার বেশভূষা দেখে আকৃষ্ট হচ্ছে। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, তার ক্লায়েন্টটা কেমন ছিল? সিম্পল। আর প্রফেটিক লাইট মানে কি? প্রফেটিক লাইট মানে হলো ভবিষ্যৎবাণীময় দীপ্তি। ওকে, এরপরে পরের স্ট্যান্ডাতে আসি আমরা। বলেছে দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। তার যে চোখের দীপ্তি বা তার যে চোখের আলো জ্যোতি, সেটা কি হচ্ছে? রীতিমতো বেড়ে গিয়েছিল তাদের অবস্থানের কারণে। কাস্টমারদের যে আশেপাশে ঘোরাঘুরি করছে, চারপাশে যে ঘোরাঘুরি করছে, সেটার সুযোগ নিয়ে তার চোখের যে দীপ্তি, তার চোখের যে জ্যোতি, সেটা কিন্তু বেড়ে গিয়েছিল। এরপরে বলেছে প্লেসড অ্যাজ দ্য ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক। এখানে কি বলেছে? এখানে বলেছে যে তার যে কপালে রঙিন কপাল যে রয়েছে, অর্থাৎ তার যে কপালের মধ্যে যে এই যে ভস্ম, তারপর সিঁদুর লেপা রয়েছে, সেই মুখমণ্ডলের মধ্যে তার যে হুইস্কার্স অর্থাৎ তার যে গোঁফ, সেটা কি হয়েছে না তার গাল বেয়ে নিচে নেমে গেছে। ইভেন, এরপর বলেছে ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সিটিং। এইগুলো কি হতো? এইগুলো একজন নির্বোধের চোখেও কিন্তু সেগুলো চকচক করবে, এমনভাবে নিজেকে সাজিয়ে তুলে রাখার চেষ্টা করেছিল। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। তার মাথার মধ্যে ছিল গেরুয়া রঙের একটা পাগড়ি। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, অর্থাৎ এই যে এই রং, এই যে এই বর্ণবিন্যাস, পাগড়ির যে রং, সেটা কখনো কিন্তু ফ্যাকাশে হতো না। নেক্সট প্যাসেজে বলেছে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, লোকজনেরা তার প্রতি আকৃষ্ট হতো। কিভাবে? যে টু হিম, তার প্রতি আকৃষ্ট হতো অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস। কসমোস মানে হচ্ছে ফুল, পাপড়ি। যেইভাবে মৌমাছিরা কোনো কসমস ফুল বা ডালিয়া বৃন্তের দিকে আকৃষ্ট হয়, ঠিক সেইভাবে কিন্তু তার কাস্টমাররা তার রূপ জৌলসে আকৃষ্ট হয়ে তার কাছে আসা শুরু করে দিয়েছিল। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। তিনি বসেছিলেন একটা তেঁতুল গাছের নিচে। টামারিন ট্রি মানে কি? টামারিন ট্রি মানে হচ্ছে তেঁতুল গাছ। তেঁতুল গাছের নিচে বসেছিলেন। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। তার মানে তিনি যে এই তেঁতুল গাছের তলাতে বসতেন, সেই তেঁতুল গাছটা কিন্তু একটা টাউন হল পার্কের যে রাস্তা রয়েছে ঠিক তার পাশে অবস্থিত ছিল। তাহলে এরপর কি বলেছে? ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এ সার্চিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। অর্থাৎ এই রাস্তা দিয়ে সার্চিং ক্রাউড বলতে বোঝায় যে লোকজনের ভিড়ভাট্টা কী করতো? যে সকাল থেকে সন্ধ্যা অবধি সেখান দিয়ে আসা যাওয়া করতো। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। তো সেখানে বিভিন্ন ধরনের পেশার মানুষেরা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসতো। কি? মেডিসিন সেলার্স অর্থাৎ ঔষধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। মানে কি? মানে হলো লোহা বা অন্যান্য ধাতু নির্মিত যে সমস্ত চোরাই জিনিসপত্র ছিল, সেইগুলো বিক্রিবাট্টা হতো সেই জায়গাতে। আর কে বসতো? আর বসতো হচ্ছে ম্যাজিশিয়ানস, জাদুকরেরা, অ্যান্ড অ্যাবভ অল অ্যান অ্যাকশনিয়র অফ
চিপ ক্লথ, অ্যাকশনিয়র বলতে বোঝায় নিলামদার। তারা কি করত, নিলামদারেরা কি করত, তারা সস্তায় কাপড় বিক্রি করত। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যারা গোটা শহরের মধ্যে বেচা কেনার জন্য মানুষজনদের আকর্ষণ করত। এরপরে লাইন বলেছে নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস। ভসিফেরাসনেস মানে হলো উচ্চস্বরে ডাকা। কে উচ্চস্বরে ডাকত? কেম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস। তো একজন চেঁচিয়ে যে কিনা ভাজা চীনাবাদাম বিক্রি করত, সেই চীনাবাদাম ফেরিওয়ালা ঠিক তার পাশে দোকানপাট সাজিয়ে গুজিয়ে বসতো এবং চিৎকার করে বিক্রি করত তার চীনাবাদামগুলো। হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, সে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের নাম দিত। কি কি? কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, কোনো একদিন নাম দিত যে বোম্বে আইসক্রিম। এগুলো কিন্তু তার যে ভাজা চীনাবাদাম, সেই চীনাবাদামের এক এক দিন এক এক রকম নাম দিত। কি? বোম্বে আইসক্রিম দিত কোনো একদিন দিত। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড বলে একটা নাম দিত। এছাড়াও কি দিত? অন দ্য থার্ড রাজাস ডেলিকেসিও কিন্তু তার খাবারের নাম দিত। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ অ্যান্ড পিপল ফ্লক টু হিম, অর্থাৎ লোকজন কিন্তু দলে দলে তার কাছেই যেত। ফ্লকড মানে হচ্ছে দল। এ গ্রুপ অফ পিপল ইজ কল্ড ফ্লকড। এ কনসিডারেবল portion of this crowd dealt before the astrologer too, অর্থাৎ এই ভিড়ের একটা বড়সড় অংশ জ্যোতিষীর সামনেও কিন্তু ঘোরাঘুরি শুরু করত। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তো এই অ্যাস্ট্রোলজার তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করত কিসের মাধ্যমে? যে বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, অর্থাৎ অগ্নিশিখার মাধ্যমে। যে অগ্নিশিখাটা আসতো কোত্থেকে? হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, পাশে পড়ে থাকা যে চীনাবাদামের খোসা, সেই চীনাবাদামের খোসার জ্বলে থাকা আগুনের যে শিখা এবং ধোঁয়া, সেটার মাধ্যমে কিন্তু তার আশপাশটা আলোকিত করার মাধ্যমে অ্যাস্ট্রোলজার তার বিজনেসটা চালিয়ে যেত। নেক্সট প্যাসেজ বলেছে যে হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। জায়গাটা ছিল অর্ধেকটা অন্ধকারের, কারণ ছিল যে সেখানকার আশেপাশে পৌরসভার আলোর কিন্তু কোনো সুবিধা ছিল না। পৌরসভার আলো যদি না থাকে রাস্তাঘাটে, তাহলে কি হবে? অন্ধকার হবে। ঠিক সেই রকমই ঘটনা কিন্তু ঘটেছিল। দ্য প্লেস ওয়াজ লিট আপ মানে হচ্ছে জ্বলা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস। তো রাস্তাটা বা সেই জায়গাটা আলোকিত হতো কিসের মাধ্যমে? আশেপাশের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটের আলোর মাধ্যমে। One or two had hissing gas lights, some had naked flares struck on poles, some were lit up by old cycle lamps, and one or two, অর্থাৎ দু একটা দোকানে ছিল হিস আওয়াজ করা গ্যাস লাইট। দেখবে যে গ্যাস লাইটগুলো হচ্ছে ফার্স্টের দিকে যখন জ্বালানো হয় তখন কিন্তু একটা আওয়াজ করে, সেটাকে এখানে অর্থাৎ হিসিং বলেছে, হিসিং গ্যাস লাইট। তো হিস আওয়াজ করে গ্যাস লাইট এবং কয়েকটা খুঁটিতে আটকানো অনাবৃত শিখা। রাস্তার ধারে আগে যে
ল্যাম্পগুলো জ্বলতো এখনকার মতন কিন্তু সেই এলইডি টাইপের লাইটগুলো কিন্তু ছিল না। আগেকার দিনে যে লাইটিংগুলো ছিল সেগুলো অনেকটা মশাল সিস্টেম ছিল। ওই জন্য এখানে বলেছে যে নেকেড ফ্লেয়ার্স অর্থাৎ অনাবৃত শিখা একটা পোলের মধ্যে জ্বলছে। আর কি জ্বলছে? আর কয়েকটা পুরনো সাইকেল ল্যাম্পের আলোয় আলোকিত। আগেকার দিনে সাইকেলের সামনে একটা লাইট থাকতো, তো লাইটটা হচ্ছে ব্যাটারির সাহায্যে চলতো। যখন প্যাডেল ঘোরানো হতো তখনই কিন্তু লাইটটা জ্বলে উঠতো। রাত্রের দিকে আগেকার দিনে সাইকেল, আগে তো রাস্তাঘাটে তো আলো টালো ছিল না এখনকার যেরকম আলো টালো থাকে। আগেকার দিনে যখন আলো টালো রাস্তাঘাটে ছিল না এবং গ্রামের কাঁচা রাস্তা ছিল, সেই চলাচলের সুবিধার জন্য কিন্তু সাইকেলে একটা ল্যাম্পের সিস্টেম থাকতো, আলোর সিস্টেম কিন্তু থাকতো। এরপরে বলেছে যে ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস দেয়ার ওন। আর দু একটা জ্যোতিষীর দোকানের মতো নিজের আলো ছাড়াই কাজ চালিয়ে নিত। ইট ওয়াজ এ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। বি ওয়াইল্ডারিং মানে কি? হতভম্ব হয়ে যাওয়া। তোমরা এই ওয়ার্ডটা ভোলা গ্র্যান্ডপা যে ক্লাস 10-এ পড়েছ সেখানে কিন্তু এই ওয়ার্ডটা ছিল। অর্থাৎ এমন একটা লাইট ছিল যেটা কিছুক্ষণের জন্য কোনো এক জায়গাতে এসে পড়ছে, আবার কিছুক্ষণের জন্য মিলিয়ে যাচ্ছে। সেখানে কি তৈরি হচ্ছে? সেই সময় ছায়া তৈরি হচ্ছে, আবার আলোটা হয়তো জ্বলে উঠলো, আবার আলোটা বন্ধ হয়ে গেল। এইরকম টাইপের একটা বি ওয়াইল্ডারিং ব্যাপার, হতভম্ব হয়ে যাওয়ার মতন ব্যাপার কিন্তু সেই লাইটের মাধ্যমে ঘটেছিল। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই অ্যাস্ট্রোলজার কীরকম জায়গাতে বসে নিজের পসটা সাজিয়ে বসেছে, আর তার আশেপাশে কীরকম লাইট ফাইট আছে, তার আশেপাশে কে কে কোন কোন ট্রেডার্সরা তাদের দোকানপাট নিয়ে বসেছে ইত্যাদি কিন্তু আমরা জানছি প্রথম দিকের গল্পের শুরুতে। এরপরে বলেছে যে দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট intended to be an astrologer when he began life। অর্থাৎ এটাই কিন্তু জ্যোতিষীর পক্ষে একটা খুব উপযুক্ত পরিবেশ ছিল, কেননা সে কিন্তু সহজে জ্যোতিষীর যে জীবনটা সেই জীবনটা বিগেন অর্থাৎ শুরু করতে চায়নি। কেন শুরু করতে চায়নি আমরা পরের দিকে জানব। আর কোনো একটা ভণ্ড কেউ যদি থাকে সে কিন্তু লুকিয়ে লুকিয়ে কাজ করতে চায় যাতে মানুষজন তাকে চিনে নিতে না পারে। তাহলে এরকম একটা পরিবেশ, আলো আধারির মতন পরিবেশে অ্যাস্ট্রোলজার নিজেকে কিন্তু কমফোর্ট ফিল করেছিল। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট টাইম। এই লাইনটার মাধ্যমে বোঝাতে চাইছে যে কিছুক্ষণের মধ্যে তার সাথে কি ঘটবে না ঘটবে এটা যেমন জানতো, ঠিক তেমনই কিন্তু পরের মুহূর্তে অন্যান্য জনের সাথে কি ঘটনা ঘটবে না ঘটবে সেটা সে ঠিক বুঝতে পারত। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। সে গ্রহ নক্ষত্রের কাছে ততটাই অপরিচিত ছিল যতটা ছিল তার সরল বিশ্বাসী কাস্টমারেরা। সে তো ভণ্ড জ্যোতিষী, জ্যোতিষীর কাজ হচ্ছে বিভিন্ন গ্রহ, রত্ন, রাশি এইগুলো নিয়ে কিন্তু বিচার করা। তো যেহেতু এখানকার আমাদের গল্পের যে অ্যাস্ট্রোলজার কোনো অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষবিদ্যা সম্পর্কে কোনো সম্যক ধারণাই নেই, তাই এখানে বলেছে যে জ্যোতিষীর যে গ্রহ নক্ষত্রের যে ধারণা সেটা যেমন তার কাছে অপরিচিত ছিল, ঠিক সেই রকমই কিন্তু তার সরল বিশ্বাসী কাস্টমাররাও তার কাছে অপরিচিত ছিল। ইয়েট হি সেইড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। তবুও সে এমন কিছু বলার চেষ্টা করত যা সবাইকে খুশি আর অবাক করে তুলত। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শিওর গেস ওয়ার্ক। এই ক্ষেত্রে তিনি
অধ্যয়ন যেমন করেছিলেন, পড়াশোনা যেমন করেছিলেন, তেমনই কিন্তু প্রশিক্ষণ, প্র্যাকটিস এবং অনেকটা গেস ওয়ার্ক অর্থাৎ আন্দাজে কর্মের ব্যাপারে, কাজকর্মের ব্যাপারে সে কিন্তু অভিজ্ঞ ছিল। অর্থাৎ মানুষকে তো ঠকাতে হবে, তাই না? তিনি এমনভাবে মানুষকে ঠকাতে পারতেন, তার জন্য কিন্তু তিনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস যেমন করে গিয়েছিলেন এই ব্যাপারটাকে নিয়ে, তেমনই কিন্তু আন্দাজে ঢিল মারা, পড়াশোনা করা, কীভাবে মানুষকে ঠকাতে হবে সেটাতে কিন্তু সে পারদর্শী ছিল। অল দ্য সেম, ইট ওয়াজ as much an honest man's labor as any other, and he deserved the wakes he carried home at the end of a day. তা সত্ত্বেও ওটা অন্য যে কোনো সৎ মানুষের পরিশ্রমের মতোই ছিল, এবং সে যে মজুরি পেত তা দিনের শেষে ঘরে নিয়ে যেত। আজ এই পর্যন্তই। নেক্সট পার্ট খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।